আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। ফিজিক্স টিচিং হোমের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। অনেক দিন পর তোমাদের মাঝে আবারও আসলাম একটা ক্লাস নিয়ে। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ক্লাসটা তোমাদের জন্য অতীব জরুরি। এখানে তোমাদের আজকে যে ক্লাস করাবো, এই ক্লাসটাতে তোমাদের অনেকেরই অনেক কনফিউশন থেকে যায়। চেষ্টা করব এক ক্লাসের মাধ্যমে এই কনফিউশনটা দূর করার। তো সবাই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবা এবং খুব ভালো মতো বুঝে নেওয়ার চেষ্টা করবা। আর যদি কেউ ভিডিওটাকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবা, যাতে তোমরা এবং বেল বাটনটা অন করে রাখবা, যাতে পরবর্তী ক্লাস দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। আর যদি ক্লাসটা ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি কোথাও আরেকটু বোঝার দরকার হয়ে থাকে সেটাও জানাবা। তো চলো আর দেরি না করে আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো মূলত আমরা আজকের ক্লাসটা যে বিষয় সম্পর্কে নেব সেটা এখনও তোমাদের বলা হয়নি। মূলত এটা আমার 9, 10 এবং ইন্টারমিডিয়েট উভয় ক্লাসের স্টুডেন্টের জন্যই খুবই দরকার। তো আমরা আজকে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের শক্তির নিত্যতা সূত্র সম্পর্কিত যে টপিক্সটা আছে সেই টপিক্সটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কারণ আমি পড়াইতে গিয়ে একটা বিষয় বারবার খেয়াল করেছি, আমার স্টুডেন্টরা যেই জায়গায় খুব সমস্যা ফিল করে, আমি সেই জায়গাগুলো সুন্দরভাবে ইন্ডিকেট করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা দেখি। তো আমরা যেহেতু আজকে পড়ব শক্তির নিত্যতা সূত্র, শক্তির নিত্যতা সূত্র অথবা সংরক্ষণশীলতার সূত্র, সংরক্ষণশীলতার সূত্র। তো চলো প্রথমে আমাদের জেনে নেওয়া যাক এই বিষয়টা কি, শক্তি নিত্যতার সূত্রটা কি। মূলত এর বিবৃতিতে যদি আমি যাই তাহলে অ্যাকচুয়ালি শক্তির নিত্যতার সূত্র অর্থ হচ্ছে এই যে শক্তির ধ্বংস বা সৃষ্টি নেই। তাহলে কি আছে? শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয় মাত্র। এই বিষয়টাকে আমরা আরেকবার বলি যে শক্তির নিত্যতার সূত্রটা হচ্ছে শক্তির ধ্বংস বা সৃষ্টি নেই, শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয় মাত্র। অর্থাৎ এখানে এনার্জি তার ইন্টারনাল চেঞ্জ করে, অর্থাৎ তার ভেতরের যে রূপটা সেই রূপে চেঞ্জ করে, কোনো সৃষ্টি হয় না, ধ্বংস হয় না। যেমন আমি বলি আমার হাতের এই আমি দুই হাত দেখতে পাচ্ছি, দুই হাতের যে কাজটা হয় যান্ত্রিক শক্তি, হ্যাঁ, এখানে যান্ত্রিক শক্তি কাজ করছে। এখন দুই হাতের মাঝখানে যদি আমি খেয়াল করে দেখব, যান্ত্রিক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তর হয়ে গেছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে শক্তির ব্যাপার, যে এই যান্ত্রিক শক্তি তাপ শক্তি তো সৃষ্টি হলো না, তাপ শক্তির ঠিক যান্ত্রিক শক্তিটা থেকেই তাপ শক্তির সৃষ্টি হয়ে গেল, অর্থাৎ যান্ত্রিক শক্তিটা তাপ শক্তিতে কনভার্ট হয়ে গেল, রূপান্তর হয়ে গেল। তাপ শক্তি আপনা আপনি আসলো না, হ্যাঁ, যান্ত্রিক শক্তির মাধ্যমে তাপ শক্তিটা আসলো। যেমন আমরা খাদ্য খাই, তো খাদ্যটা খাওয়ার পরে খাদ্যের শক্তিটা আমাদের শরীরে তাপ শক্তি হয়ে যায়, তারপর তাপ শক্তিটা কি হয়ে যাচ্ছে, আমরা হাত নড়াচড়া করাচ্ছে যান্ত্রিক শক্তি হয়ে যাচ্ছে। এই যান্ত্রিক শক্তি থেকে আরও ভিন্ন ভিন্ন শক্তিতে রূপান্তর হয়ে যাচ্ছে। এজন্য বলা হচ্ছে শক্তি ধ্বংস বা সৃষ্টি নেই, শক্তি এক রূপ থেকে অনুরূপে রূপান্তর হয় মাত্র। এটা হচ্ছে এতক্ষণ বললাম সেটা ব্যাখ্যা, যদি আমরা বাংলায় ব্যাখ্যা দিতে যাই সেটা, কিন্তু গাণিতিকভাবে আমাদের বিষয়টা এরকম হবে যে মোট শক্তির পরিবর্তনটা সমান থাকে। অর্থাৎ আমরা যদি গাণিতিকভাবে কোথাও ব্যাখ্যা করতে যাই তাহলে আমাদের যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে যে মোট শক্তির পরিমাণ, মোট শক্তির
পরিমাণ সমান থাকে। তো আমরা আজকে এই গাণিতিক বিষয়টাই আলোচনা করব। তো চলো আমরা গাণিতিক বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তো বিষয়টা হচ্ছে এরকম, আমরা গাণিতিক শক্তিনিত্য সূত্র প্রমাণের ক্ষেত্রে আমাদের তিনটা বিষয় আছে। তিনটা বিষয়ের মধ্যে একটা বিষয় নেগলেক্ট করতেই পারি, আর আমরা দুইটা বিষয় নিয়ে খুব ভালো আলোচনা করব, আর তিনটা বিষয় এমনিতে বুঝতে পারবো। তো প্রথমে ধরা যাক আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র। মুক্ত ভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র। তো চলো দেখা যাক এখন বিষয়টা কি। তো এখানে আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে, যেহেতু আমরা জানি শক্তি হচ্ছে দুই প্রকার, এক এই শক্তি মোট এনার্জিটা দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি। দ্যাট মিন্স পটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি। হ্যাঁ, তো এই বিভব শক্তি বিষয়টা এটা কি করে, এই বিভব শক্তি নির্ভর করে হচ্ছে উচ্চতার উপরে। হ্যাঁ, উচ্চতার ওপর। কোন জায়গায় থেকে? ভূমি থেকে। হ্যাঁ, ভূমি থেকে। তাহলে বিভব শক্তি কি করে? ভূমি থেকে উচ্চতার উপর নির্ভর করে। ঠিক আছে, উচ্চতার উপর নির্ভর করে। আচ্ছা, আর গতি শক্তিটা নির্ভর করে বেগের ওপর। বেগের ওপর। আর বেগটা নির্ভর করে কার উপরে? অতিক্রান্ত দূরত্বের উপরে। অতিক্রান্ত দূরত্বের উপরে। তাহলে আমরা যে বিষয়টা একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, আমরা সবসময় মনে রাখবো বিভব শক্তি নির্ভর করবে ভূমি থেকে উচ্চতার উপর, আর গতিশক্তি নির্ভর করবে অতিক্রান্ত দূরত্বের উপরে। আমরা ইতিমধ্যে অনেক পড়ে ফেলেছি, যার বিভব শক্তির সমীকরণটা আমরা এভাবে পড়েছি, ইফ ইজ ইকাল টু এম জে এইচ। এখন আমরা বিভব শক্তি লিখতে গেলে আমাদের এইচ এর প্রয়োজন হবে। হ্যাঁ, এই এইচটা কি হবে? এইচটা হবে, এটা যদি ভূমি হয় তাহলে এইচটা হবে এই ভূমি থেকে বস্তুটা কত উপরে আছে সেটার উপরে। এখন বস্তুটা যদি এখানে থাকে, যদি এটা এইচ হয় তাহলে এখানে হবে, অর্থাৎ সরি এটা যদি 100 মিটার হয় তাহলে এটা হবে কত মিটার? 100 মিটার। আর যদি বস্তুটা এখানে থাকে, এটা যদি ভূমি থেকে 90 মিটার হয়, তাহলে আমরা যদি এই বস্তুটার বিভব শক্তি বের করতে চাই তাহলে এখানে হবে 90 মিটার। যদি বস্তুটা এখানে থাকে, এটা যদি ভূমি থেকে 10 মিটার হয়, তাহলে আমরা যদি বস্তুর বিভব শক্তি বের করতে চাই তাহলে আমাদের এইচ এর মান হবে 10 মিটার। তাহলে আমি এই বিষয়টা এইভাবে বোঝাতে চাইলাম যে বিভব শক্তিটা নির্ভর করবে মাটি থেকে কত উচ্চতায় আছে সেই বিষয়টার উপর। আমি আবারও বলি, বিভব শক্তি নির্ভর করবে মাটি থেকে কত উচ্চতায় আছে সেই বিষয়টার উপরে। এখন গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা সমীকরণ জানি, ইকে ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার। তো ভি এর মান কোথাও যদি দেওয়া না থাকে আমরা সূত্রটাকে এভাবে লিখে ফেলবো, এম ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। এখন প্রশ্ন হচ্ছে, এখানে ইউ এর মান অল টাইম জিরো, কারণ বস্তু উপর থেকে নিচে পড়লে আমরা জানি ইউ এর মান জিরো হয়। তো এখন এই যে এখানেও এইচ বসানোর বিষয়, ঠিক আছে। তো গতিশক্তির ক্ষেত্রে আমি বলেছি অতিক্রান্ত দূরত্বের উপর নির্ভর করে। তো এখানে বিষয়টা দেখো এরকম, যে বিভব শক্তি নির্ভর করলো উচ্চতার উপরে, 100 মিটারে ছিল, যখন বস্তুটা 90, তাহলে এখানে বলো তো দেখি অতিক্রান্ত দূরত্ব কত বস্তুর? যদি এই টোটালটুকু 100 হয়, এটা যদি 90 হয়, তাহলে বস্তুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10 মিটার। তাহলে এই গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে এইচ এর মান বসাবো সেটা হবে 10। এবার যদি মনে করো এখানে গতিশক্তি নির্ণয় করতে চাও, তাহলে এটা হচ্ছে বিভব শক্তির জন্য দেওয়া, তাহলে বস্তুটা কত দূর নেমে আসছে? বস্তুটা টোটাল নেমে আসলো কত? 90 মিটার। তাহলে আমরা এখানে ইউজ করব হচ্ছে 19। আমরা এইভাবে বিভব শক্তি এবং গতিশক্তির মানটা বের করব। তো চলো আমরা বিষয়টা এখন মনে রাখি, সেটা হচ্ছে বিভব শক্তি নির্ভর করবে মাটি থেকে কত উচ্চতায় আছে সেটার উপরে, আর গতিশক্তি নির্ভর করবে উপর থেকে কত দূর পড়েছে সেটার উপরে। এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে এখন আমরা মুক্তভাবে পড়ন্ত বস্তুর শক্তির নিত্যতা সূত্রটা দেখব। তো আমি এখানে একটা চিত্র অঙ্কন করি।
এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে এ বিন্দু, এটা ধরলাম সি বিন্দু, মাঝখানে একটা বি বিন্দু আছে। তো টোটাল হাইটটা হচ্ছে এইচ। এম ভরের কোনো একটি বস্তুকে আমি মাটি থেকে সি বিন্দুতে উঠালাম, এম ভরের একটা বস্তু মাটি থেকে সি বিন্দু উঠালাম, এই বস্তুটার ভর কত? এম কেজি। তো এখন আমাকে এই যে তিনটা পয়েন্টের মোট শক্তিটা হিসাব করতে হবে। তো এই জন্য আমি প্রথমে সি বিন্দুর মোট শক্তিটা হিসাব করব। তাহলে সি বিন্দুতে বস্তুর বিভব শক্তি কত? এখন প্রশ্ন হচ্ছে এম জি তো থাকবেই, আর এইচ আসবে। এখন প্রশ্ন দেখো, সি বিন্দুটা এ থেকে কত উচ্চতায় আছে? এইচ উচ্চতায় আছে, তাহলে কি হলো? এইচ। আর আমরা সবসময় মনে রাখবো সর্বোচ্চ উচ্চতায় বস্তুটা স্থির আছে, তাই গতিশক্তি 0। সুতরাং মোট শক্তিটা কত হলো? ইপি প্লাস ইকে। তাহলে কত দাঁড়াচ্ছে? এম জি এইচ প্লাস 0, তাহলে এম জি এইচ হচ্ছে। ওকে, এখন আমরা মনে করলাম যে বস্তুটাকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। বস্তুটা কোন দিকে পড়ছে? মুক্তভাবে ছেড়ে দিলাম, নিচের দিকে পড়ছে। এখন বি বিন্দুতে বি বিন্দু অতিক্রম করার সময়, অর্থাৎ বি বিন্দুতে এসে বস্তুর কয়টা শক্তি থাকবে? বি বিন্দুতে এসে বস্তুর নিশ্চয়ই দুইটা শক্তি থাকবে, কারণ বি বিন্দুতে যখন আসবে তখন বস্তুটা মাটি থেকে একটা উচ্চতায় থাকবে, আবার কিছুটা পথ অতিক্রম করবে। ধরলাম সি থেকে বি বিন্দুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স মিটার। তাহলে বলতো, যদি এ সি সমান এইচ হয় আর বিসি সমান এক্স হয়, তাহলে এ বি ইজিক্যাল টু কত? নিশ্চয়ই এইচ মাইনাস এক্স। এখন আমরা যদি বি বিন্দুতে বিভব শক্তি বের করতে চাই, তাহলে বি বিন্দুতে আমরা বিভব শক্তি বের করব কি? ইপি ইজিক্যাল টু, আমাদের প্রধান সূত্র হচ্ছে এম জি। এখন প্রশ্ন হচ্ছে এই বি বিন্দুটা এ বিন্দু অর্থাৎ ভূমি থেকে কত দূর আছে? আমাদের এইচ বসাইতে হবে। তাহলে বি বিন্দুটা এ থেকে কত দূর আছে? নিশ্চয়ই এইচ মাইনাস এক্স আছে, তাই আমরা এখানে এইচ মাইনাস এক্স বসালাম। কেন বসালাম? কারণ আমি আগেই বলেছি বিভব শক্তিটা নির্ভর করে ভূমি থেকে উচ্চতার উপরে। তাহলে এই বি বিন্দুর উচ্চতা ভূমি থেকে কত দূর? এইচ মাইনাস এক্স, যেহেতু আমরা বি বিন্দুতে বিভব শক্তি বের করছি। আর বি বিন্দুতে গতি শক্তিটা কত? ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। যেহেতু এখানে বেগের মান দেওয়া নেই, তাই তোমাদের করণীয় হবে এই ভিটাকে আমরা ভি স্কোয়ার সমান জানি ইউ স্কোয়ার প্লাস 2g। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে এইচ বসবে, হ্যাঁ, উচ্চতার একটা মান বসবে, কিন্তু আমরা জানি গতিশক্তি নির্ভর করে অতিক্রান্ত দূরত্বের উপরে। তাহলে আমি তো বস্তুটাকে সি বিন্দু থেকে ছেড়ে দিয়েছিলাম, তাহলে সি বিন্দু থেকে যখন বস্তুটাকে ছেড়ে দিলাম তখন সেটা বি বিন্দুতে আসলো, তাহলে কতটুকু পথ অতিক্রম করলো? আমরা দেখতে পাচ্ছি এক্স পথ অতিক্রম করলো। সো আমরা এখানে কি বসাবো? এক্স এর মান বসাবো। কেন বসাবো? কারণ আমি এর আগেই বলেছি গতিশক্তি নির্ভর করছে অতিক্রান্ত দূরত্বের উপরে। তো এখন আসো, সমীকরণটা আমরা পেয়ে গেলাম হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2g এক্স। এখন আমরা জানি ওপরে সব বস্তুর আদি বেগ 0 থাকে, সুতরাং 0 হয়ে গেল এটা। এটা যদি গুণ করি, দেখো 2 কেটে যাচ্ছে, তাহলে আমরা ওভারঅল কি পেলাম? এম জি এক্স পেলাম। তো এখন আমরা দেখি, চলো তাহলে সি বিন্দুতে মোট শক্তিটা কত? তাহলে ই ইজিক্যাল টু ইপি প্লাস ইকে। এখন ইপি কত ছিল? এম জি এইচ মাইনাস এক্স। তাহলে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি হবে? এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস ইকে হচ্ছে এম জি এক্স, এম জি এক্স। ওকে, কেটে গেল, থাকলো হচ্ছে এম জি এইচ। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো সি বিন্দুতেও মোট শক্তি যত, বি বিন্দুতেও মোট শক্তির মান তত। তো এখানে পার্থক্য হচ্ছে সি বিন্দুতে শুধু বিভব শক্তি ছিল, গতিশক্তি ছিল না, কিন্তু বি বিন্দুতে আসে বিভব শক্তিও আছে, গতিশক্তিও আছে। তারপরেও সি বিন্দুতে মোট শক্তির মান যা, বি বিন্দুতে মোট শক্তির মান তাই। তার মানে আমরা বুঝলাম যে শক্তির চেঞ্জ, রূপান্তর হয়েছে, কিন্তু মোট শক্তির পরিবর্তন মানটা কি আছে? একই আছে। এই জন্য এখানে শক্তির নিত্যতা সূত্র মেনে চলছে। যদি সি বিন্দু এবং বি বিন্দুতে শক্তির মানটা সেম না হতো, তাহলে আমরা বুঝতাম যে এখানে শক্তি নিত্যতা সূত্র মেনে চলে নাই। এখন চলো আমরা দেখি এ বিন্দুতে কি অবস্থা। তো এ বিন্দুতে বিভব শক্তির মান হচ্ছে 0। কেন 0? সরি, বিভব শক্তির মান কেন 0? কারণ দেখো এই বিন্দুতে যখন আসছে তখন বস্তুটা ভূমি থেকে কোনো উচ্চতায় নেই, হাইটে নেই, হাইটের মান 0 হয়ে যাচ্ছে, এই জন্য বিভব শক্তির মান 0। আর গতিশক্তি আছে, হ্যাঁ, তো গতিশক্তি কত? হাফ এম। যেহেতু ভি এর মান দেওয়া নেই, তাই আমি কি লিখলাম একবারে ইউ স্কোয়ার প্লাস 2g
এখন প্রশ্ন হচ্ছে এখানে যে উচ্চতাটা লিখতে হবে। এখন বলো তো সি বিন্দু থেকে এই বিন্দুতে বস্তুটি কত দূর অতিক্রম করে ফেলেছে? নিশ্চয়ই এক্স পরিমাণ অতিক্রম করেছে, তাই আমরা এখানে এইচ পরিমাণ লিখে দিলাম। সরি, সি থেকে এ বিন্দুতে এইচ পরিমাণ অতিক্রম করে ফেলেছে, তাই আমরা এইচ বসিয়ে দিলাম। তো আগের মতোই এটা যদি জিরো হয়ে যায় তাহলে দেখো কি টু টু কেটে গেলে থাকছে হচ্ছে এম জি এইচ। এখন বিষয়টা খেয়াল করে দেখো, এ সি বিন্দুতেও মোট শক্তির মান যা ছিল, বি বিন্দুতেও মোট শক্তির মান যা ছিল, এ বিন্দুতেও মোট শক্তির মান তাই। তাইলে আমরা বলতে পারবো যে সি এ বি অর্থাৎ তিনটা বির জায়গায় কি হয়েছে, শক্তির সংরক্ষণ হয়েছে। মানে সি বিন্দুতে শুধু একটা শক্তি আছে, সেটা হচ্ছে বিভব শক্তি, কিন্তু বি বিন্দুতে দুইটা শক্তি আছে, বিভব শক্তি প্লাস গতি শক্তি। আবার এ বিন্দুতে এসে শুধুমাত্র গতি শক্তিটা আছে, বিভব শক্তি নেই, কিন্তু তারপরেও তিনটা জায়গায় মোট শক্তির পরিমাণটা কেমন আছে, সমান আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র, অর্থাৎ তিন জায়গায় শক্তি ভিন্ন হলেও মানটা সেম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন যদি তোমাদের মান পরিবর্তন করে দেওয়া থাকে, অর্থাৎ যদি এইচ এর মান ধরো দেওয়া থাকলো 100, এক্স বললো হচ্ছে 30, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে এইচ মাইনাস এক্স কত হবে। তাহলে এইচ মাইনাস এক্সটা হয়ে যাবে হচ্ছে কত, 70। আবার এরকম না দেওয়া থেকে এরকম দেওয়া থাকতে পারে যে এ বি ইজ ইকাল টু 1/3 বা 3 ইন্টু কত বিসি। তাহলে এখন এটা 10, তাহলে এবি কত হচ্ছে 3 ইন্টু 10। তাহলে সরি 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 বিষয়টা হচ্ছে এটা যদি 70 হয় তাহলে এবি সমান 3 ইন্টু আমাদের অ্যাকচুয়ালি 70 আর 100 মিলাইতে হবে। হ্যাঁ, তো এটাকে আমি ধরলাম হচ্ছে টোটালটা আছে আমাদের ধরলাম 50, আর এটার মান তাহলে এভাবে আমাদের কি করা যেতে পারে, এরকম দেওয়া থাকতে পারে যে 1/4 এসি। হ্যাঁ, এসি এটার মান কোনো দেওয়া নেই। তো আমরা এই ক্ষেত্রে দেখো কি করতে পারি, এ বির মান বের করতে 1/4 ইন্টু এসি মানে কত 100। তাহলে আমরা এখান থেকে এটুক বের করে ফেললাম 25, তো এখান থেকে এটুক যদি 25 হয়ে যায় তাহলে এখান থেকে এটুক কত, নিশ্চয়ই 75। এইভাবে আমরা বিভিন্ন উপায়ে কি করতে পারি, মান বের করতে পারি। মান বের করে আমরা এই প্রত্যেকটা সূত্রে তার যার যার মান আছে বসিয়ে দিলেই আমাদের বিষয়টা কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো এখন আমরা যদি এর একটা গাণিতিক ব্যাখ্যায় যেতে চাই তাহলে আমি একটা গণিত করায় দেখাই। হ্যাঁ, অর্থাৎ আমরা একটা সমাধান করে দেখি। মনে করি এটা হচ্ছে একটা ভূমি, এখান থেকে একটা বস্তু উচ্চতা মনে করো যে কত, 100 মিটার। হ্যাঁ, এখানে একটা বস্তু আছে সি বিন্দুতে, যার মান হচ্ছে মনে করো 10 কেজি। এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু। এখান থেকে এটুক মনে করো 30 মিটার, তাহলে এখান থেকে এটুক কত হবে, 70 মিটার হবে। ওকে, এখন আমরা সি বিন্দুতে বের করব। তাহলে সি বিন্দুতে বিভব শক্তি কি হবে, ইপি ইজ ইকাল টু এম জি এইচ। তার মানে কত হলো, আমরা এটাকে ধরে নেব এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এইচ মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এম জি যেহেতু টোটালটা আছে তাই এম জি এক্স 10 ইন্টু 9.8 ইন্টু কত, 100 মিটার। ওকে, আর গতিশক্তি কত আছে আমাদের জানা মতো 0 জুল। সুতরাং মোট শক্তি কত দাঁড়ালো, 10 ইন্টু 9.8 ইন্টু 100। তোমরা এটা ক্যালকুলেশন করে নেবা। এরপর আমরা বি বিন্দুতে বের করবো। হ্যাঁ, তো বি বিন্দুতে বের করি, বিষয়টা খেয়াল করো। তা বি বিন্দুতে ইপি ইজ ইকাল টু আমরা জানি এম জি। এখন এ থেকে বি বিন্দুর উচ্চতা কত, 70 মিটার। তাহলে আমরা আগে এখানে এইচ মাইনাস এক্স লিখি। তাহলে এম হচ্ছে 10, 9.8 ইন্টু এইচ কত আছে 70 মিটার। আর এবার ই কে যদি বের করতে চাই আমরা জানি হাফ এম, তোমরা সরাসরি লিখে ফেলবে এটা ইউ স্কোয়ার প্লাস 2g। এখন গতিশক্তি কার উপর নির্ভর করে, অতিক্রান্ত দূরত্বের উপরে। তাহলে বি বিন্দুতে অতিক্রান্ত দূরত্ব কত, 30। তাহলে তোমরা এটা লিখে ফেলো এক্স। তাহলে তোমরা জানো এটা 0 হয়ে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, থাকছে হচ্ছে এম এর মানটা বসিয়ে দাও 10,
জি এর মানটা 9.8, এক্স এর মানটা কত 30। এখন তোমরা যোগ করো, যদি ইপি এবং ই কে যোগ করো তাহলে দেখো 10 × 9.8, 10 × 9.8 কমন আসবে, তাহলে 10 × 9.8 কমন আসলো, আর 70 আর 30 যোগ করলে কত হচ্ছে 100 হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানেও 10 × 9.8 × 100, এখানেও 10 × 9.8 × 100, অর্থাৎ সি এবং বি বিন্দুতে শক্তি নিত্যতার সূত্র মেনে চলছে। অনুরূপভাবে এ বিন্দুতেও বের করব। আমরা যে থিওরিটা দেখাচ্ছি সেটা অনুসরণ করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে আবার কমেন্টে প্রশ্ন করবা। তো ঠিক আছে, এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র। সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র। এখন প্রশ্ন হচ্ছে এই সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র এইটা আমাদের ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য প্রায় অনেকটাই বিষয়টা টাফ হয়ে যায় বোঝার। তো এখন তোমরা খুব মনোযোগ সহকারে বিষয়টা দেখবা, দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবা। তো চলো আমরা আগের কয়েকটা থিওরি ইউজ করেই এটা বের করব। তো মনে করো এটা একটা ঝুলন বিন্দু, হ্যাঁ একটা ঝুলন বিন্দু, এটা হচ্ছে একটা সরল দোলক। এখন প্রশ্ন হচ্ছে সরল দোলকটা কি? সরল দোলকটা হচ্ছে প্রায় ওজনহীন নমনীয় কোনো সুতার সাহায্যে একটা ভারী বস্তুকে যদি টেনে ছেড়ে দেওয়া যায় তাহলে সেটা কি করবে, দুলতে থাকবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে সরল দোলক, যেটাকে পেন্ডুলাম বলে। আমরা পেন্ডুলাম যুক্ত ঘড়ি দেখেছি, যে ঘড়িতে ঘন্টা বাজে ঢং ঢং করে, ওই ঘড়িটাতে একটা ঘন্টা কি হয় এরকম দুলতেই থাকে, যেটা হচ্ছে সরল দোলক। এখন প্রশ্ন হচ্ছে এই যে এই সরল দোলকের এই অংশটাকে বলা হয় বব। আমি ধরলাম এই ববটার ওজন হচ্ছে এম কেজি, আর সরল দোলকটার এই যে সুতা এটাকে বলা হয় কার্যকারী দৈর্ঘ্য। এই সুতার দৈর্ঘ্যটা আমি ধরলাম হচ্ছে এল। তো এখন এইটা ছিল সরল দোলকের এই অবস্থান। তো তুমি সরল দোলকটাকে টেনে কোন অবস্থানে নিয়ে আসলে, এই সি অবস্থানে নিয়ে আসলে। হ্যাঁ, সি অবস্থানে নিয়ে আসলে। তো বলো তো তুমি জাস্ট সরল দোলকটাকে টেনে সি অবস্থানে নিয়ে আসছো, তাতে কি এল চেঞ্জ হয়েছে? আমার মনে হয় না যে এল চেঞ্জ হয়েছে, কারণ তুমি তো সুতাকে ছোট করোনি, তুমি জাস্ট এটাকে টেনে ওপরে নিয়ে আসছো সেখান থেকে ছেড়ে দিবা বলে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এল এর কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ এলটা কি হয়েছে, এল এ আছে। আমরা এটা ধরলাম ও বিন্দু, তাহলে ও এ ইজিক্যাল টু এল, ও সি ইজিক্যাল টু এল। এটা তুমি যেখানে নিয়ে যাও না কেন এলটার কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এখন এখান থেকে যদি তুমি ছেড়ে দাও তাহলে আমি কল্পনা করলাম যে, চিন্তা করছি যে সি বিন্দু থেকে সে আসার পথে আরেকটা বিন্দু কল্পনা করলাম, যেটা হচ্ছে বি বিন্দু। এখানে সে এসে একটু ওয়েট করছে, বিশ্রাম নিচ্ছে। তো এই রকম ক্ষেত্রে আমরা শক্তি নিত্যতা সূত্রটা কিভাবে প্রমাণ করব সেই বিষয়টাই আমাকে এখন দেখাতে হবে। তো আমরা জানি ও বি ইজিক্যাল টু এল, অর্থাৎ এই দৈর্ঘ্যটাও কোনো চেঞ্জ নেই, এটাও এলই আছে। তো এখন প্রশ্ন হচ্ছে সি বি এ বা এ বি সি এই তিন অবস্থাতে আমাদের শক্তির নিত্যতার সূত্র প্রমাণ করতে হবে এবং দেখতে হবে তিন অবস্থাতেই মোট শক্তির পরিমাণটা সমান থাকে কি না। এখন আমরা সেটাই লক্ষ্য করে দেখব মোট শক্তির পরিমাণটা কত আছে। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সি বিন্দুতে যখন আমরা সি বিন্দুর জন্য যখন আমরা উভয় শক্তি বের করব, তখন আমরা ইপি ইজিক্যাল টু বের করব এম জি এইচ, আমরা জানি। এখন এইটাকে যদি আমি আমার আগের যে বিষয়টা ছিল সেটার সাথে তুলনা করি, তাহলে এই সি বিন্দুর অবস্থান হবে হচ্ছে এইটা, এই বিন্দুর অবস্থান নিচে, আর বি বিন্দুর অবস্থান হবে এখানে। তো এটার সাথে তুলনা করলে এটা হচ্ছে সর্বোচ্চ বিস্তার যেহেতু, আর এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তো আমরা জানি সর্বোচ্চ বিস্তার বা সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি থাকে, গতিশক্তি থাকে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই এইচটা কি, এই এইচটা বের করার জন্য আমরা সি থেকে আমরা একটা লম্ব টানলাম কার উপরে, ও এর উপরে। এখন সি থেকে ও এর উপরে লম্ব টানলাম, তাহলে এই যে আমরা একটা দূরত্ব পেলাম, এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এইচ।
আমরা কিন্তু এলটাকে এইচ বলতে পারবো না, কারণ এখানে একটা কৌণিক অবস্থানের ব্যাপার আছে। তাহলে সি বিন্দু থেকে ও এ রেখার ওপরে যে লম্বটা আনলাম, সে লম্বটা ও এ রেখাকে ধরলাম এন বিন্দুতে ছেদ করলো, তাহলে এই এন এবং এর এই দ্রুতটাই হচ্ছে এইচ। তাহলে আমরা যখন ইপি সমান সি বিন্দুতে ইপি বের করব, তখন আমাকে কি করতে হবে, সূত্র লিখতে হবে এম জি এইচ। এখন এম এর মান ধরলাম একটা মান দেওয়া আছে, সেটা জি এর মান 9.8 আর এইচ এর মানটা এইটুক কত সেটা আমাকে বসাইতে হবে। এখন এইটুকের মানটাই আমাকে নির্ণয় করতে হবে, সেই প্রসেসটা আমি তোমাদের দেখাই দেবো। তো এখানে আগের মতোই ই কে ইজ ইকাল টু 0, তাহলে মোট শক্তিটা যোগ করলেই আমরা পেয়ে যাব। তাহলে মোট শক্তিটা কত হচ্ছে, ইজ ইকাল টু এম জি এইচ হচ্ছে। ওকে, এখন বি বিন্দুতে যেহেতু বস্তুটা সি থেকে ছেড়ে দিয়েছি, সে বিতে রেস্ট করছে, তো অনুরূপভাবে আমরা বি থেকে কি করলাম, একটা লম্ব টানলাম কার উপরে, ও এর উপরে। তো বি থেকে যখন লম্ব টানলাম তখন সেটা ধরলাম এম বিন্দুতে ছেদ করলো। হ্যাঁ, তাহলে এখানে আমরা দুইটা বিষয় পেলাম, ঠিক আছে, একটা হচ্ছে এখান থেকে এইটুক আর একটা হচ্ছে এখান থেকে এইটুক। তাহলে এখন বি বিন্দুতে এসে যদি আমি ইপি বের করতে চাই, তাহলে আমাকে সূত্র লিখতে হবে এম জি, উচ্চতা বের করতে হবে। তো প্রশ্ন হচ্ছে, দেখো যখন সি বিন্দুতে ছিল, তখন সি বিন্দু থেকে যখন বি বিন্দুতে নেমে আসলো, তখন সে অতিক্রম করলো কোন দূরত্বটা, এক্স দূরত্ব, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা সে অতিক্রম করেছে। তাহলে আমরা এখানে কি করব, টোটালটা যদি এখান থেকে এই পর্যন্ত যদি এইচ হয়, এটুক যদি এক্স হয়, তাহলে এটুকের নাম হচ্ছে এইচ মাইনাস এক্স। তাহলে আমরা এখানে এইচ মাইনাস এক্স ইউজ করব। অনুরূপভাবে গতিশক্তি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2g। এখন অতিক্রান্ত দূরত্ব কত, সি থেকে বিতে আসছে, তার মানে এই এক্স দূরত্ব অতিক্রম করেছে, তাই 2gx। তাহলে এখানে আমরা জানি ইউ এর মান 0, তাহলে আমরা 2 কেটে দিলে কি পাচ্ছি, এম জি এক্স পাচ্ছি। ঠিক আগের মতো যদি আমরা এটা বিয়োগ করি, এটা গুণ করলে এম জি এইচ হবে মাইনাস এম জি এক্স হবে। তো এই দুটো যোগ করলে এম জি এক্স কেটে গিয়ে থাকবে হচ্ছে এম জি এইচ। ওকে, এবার যদি আমরা এ বিন্দুতে বের করতে চাই, তাহলে এ বিন্দুতে শুধুমাত্র কি আছে, শুধুমাত্র বিভব গতিশক্তি আছে, বিভব শক্তি নেই। তাহলে গতিশক্তিটা কত, হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2g। এখন সে নেমে আসছে, কোথা থেকে নেমে আসছে, এখান থেকে নেমে আসছে। তাহলে এখান থেকে নেমে আসলে, এখান থেকে নেমে আসা মানে এই জায়গায় থেকে নেমে আসছে রৈখিকভাবে, তার মানে সে কত পথ নেমে আসছে, এইচ পরিমাণ পথ নেমে আসছে, তাই আমরা এইচ এর মানটা বসিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে এই যে এল দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা তো এইচ এর মান জানি না, ঠিক আছে, তো আমরা এই কিভাবে এখন এইচ এর মানটা বের করব। আমরা যদি এইচ এর মান অর্থাৎ এই মানগুলো বের করতে চাই, তাহলে আমাদের দুইটা পথ অবলম্বন করতে হবে। আমি এখন তোমাদের সেই দুইটা পথ দেখাবো, তার আগে বিষয়টা আমি আরেকবার রিভিউ করি, বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কিনা দেখো। বলি, ও ঝুলন বিন্দু থেকে একটা ববকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এ বিন্দুতে আছে, তো ববটাকে আমি কি করলাম, ধরে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এখন কি করব, ছেড়ে দেব। তার মানে এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু। তো এই সর্বোচ্চ বিন্দুতে সে উঠে আসলো, তার মানে সে কি করলো, কৌণিকভাবে একটা দূরত্ব অতিক্রম করেছে। তো সেটা রৈখিকভাবে সে কত দূর উঠবে সেটাই বের করার জন্য আমরা কি করলাম, একটা লম্ব টানলাম। লম্বটা যেখানে ছেদ করলো সেখান থেকে এই দূরত্বটাই হচ্ছে সে রৈখিকভাবে কি করছে, এত উপরে উঠে আসছে। তাহলে আমরা এইটাকেই সর্বোচ্চ এইচ নির্ধারণ করব, এবং সেই সর্বোচ্চ এইচ নির্ধারণ করে আমরা কি করলাম, বিভব শক্তি বের করলাম এম জি এইচ, আর গতিশক্তি 0। এখন এখান থেকে যখন ছেড়ে দিলাম, তখন সে বি বিন্দুতে আসলো। এখন সে বি বিন্দুতে আসলো, তার মানে বি সি থেকে সে বিতে কত পথ অতিক্রম করলো, এটার জন্য আমরা কি করলাম, আবার লম্ব অঙ্কন করলাম। তো লম্ব অঙ্কন করে দেখছি এখান থেকে এই পর্যন্ত আসছে, ধরলাম এটুকে এক্স, তাহলে এখান থেকে এটুক কত হবে, এইচ মাইনাস এক্স হবে। তাহলে ঠিক অনুরূপ আগের নিয়ম অনুযায়ী বি বিন্দুতে আমরা ইপি বের করলাম এম জি এইচ মাইনাস এক্স, যেহেতু উচ্চতার উপর নির্ভর করছে, আর গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2gx, যেহেতু এক্স মানে অতিক্রান্ত দূরত্ব, গতিশক্তি অতিক্রান্ত দূরত্বের উপর নির্ভর করে, তাই এক্স এম জি এইচ। এখানে এসে দেখলাম সি থেকে সে এতে নেমে আসছে, তার মানে সে টোটাল পথ নেমে আসছে, টোটাল পথ কত, এইচ নেমে আসছে, এজন্য হাফ এম ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2gh। এভাবে আমরা বের করব। এখন আসি আমরা এই মানগুলো, এইচ এর মানটা কিভাবে নির্ণয় করব, সেটাই আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি
আবার নতুন করে চিত্রটা অঙ্কন করব। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। আমি এটাকে একটু বড় করে দিই যাতে আমার সুবিধার জন্য। তো এখন এইটা যদি এল দেওয়া থাকে, তো এর মান বের করার জন্য দুইটা নিয়ম আছে। প্রথম নিয়ম, প্রথম নিয়মটা হচ্ছে যদি টোটাল এল এবং এটাকে আমরা ও বললাম, এটাকে এন বললাম, যদি এল অর্থাৎ কার্যকারী দৈর্ঘ্য এবং এ থেকে সেটাকে কত দূর সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ এই মানটা এন সি এর মানটা যদি দেওয়া থাকে, যদি এই টোটালটা এবং এই মানটা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে এই টোটাল মানটা মানে এইটা, অর্থাৎ ও থেকে এর দৈর্ঘ্যও যা, ও থেকে সি এর দৈর্ঘ্য তাই, ও থেকে বি এর দৈর্ঘ্য তাই, কারণ আমরা জানি কার্যকরী দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে না, এটা জাস্ট কৌণিকভাবে একটু উপরে উঠে আসছে। তাহলে যদি এটা দেওয়া থাকে, তাহলে এটা যদি এল হয়, এটাও এল। এখন এইটা দেওয়া আছে ধরলাম, আমাদের এখন বের করতে হবে কোনটা, ও এন। তাহলে আমরা দেখছি যে ও এন সি একটা সমকোণী ত্রিভুজ, আর আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো সেই ক্ষেত্রে এল এর মান দেওয়া আছে আর এন সি এর মান দেওয়া আছে। তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব মানে ও এন স্কোয়ার প্লাস এন সি স্কোয়ার। তো এন সি এর মান দেওয়া আছে, আমাদের ও এন এর মান বের করতে হবে। তো আমরা যদি ও এন এর মান বের করতে চাই, তাহলে ও এন স্কোয়ার ইজিক্যাল টু এল স্কোয়ার মাইনাস এন সি স্কোয়ার। সুতরাং ও এন ইজিক্যাল টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস এন সি স্কোয়ার। তাহলে আমরা দেখো ও এন এর মান বের করতে পারলাম, ঠিক আছে। তো ও এন এর মান যদি বের করতে পারি, তাহলে আমরা এইটুকের মানও বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো, কারণ টোটালটা জানি হচ্ছে এল। সুতরাং এইটা হচ্ছে যদি এইচ হয়, সুতরাং এইচ ইজিক্যাল টু কি করব, এল মাইনাস ও এন। তাহলে আমাদের এইচ এর মানটা বের হয়ে আসবে। আমি আবার বলি, যদি প্রশ্নে এই দূরত্বটার মান দেওয়া থাকে এবং কার্যকারী দৈর্ঘ্যের মান দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাকে প্রথমে এইটুক বের করতে হবে। এইটুক বের করব কিভাবে, আমরা সমকোণী ত্রিভুজের সূত্র পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে বের করব। সেটা কি, এল স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো সেখান থেকে আমরা লম্বটা বের করব। লম্বটা বের করে আমরা এখন কী করলাম, টোটাল কার্যকরী দৈর্ঘ্য থেকে লম্বটাকে বিয়োগ করে আমরা এই অংশটুকু বের করলাম, এটার নাম হচ্ছে এইচ। ওকে, আমরা এইচ বের করতে পেরেছি। এইবার যদি আমরা এইচ বের করতে পারি, এখান থেকে যদি আমরা এইচ বের করতে পারি, অনুরূপভাবে দেখো আমরা এই অংশটুকু বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো, এই যে এল দেওয়া আছে আর যদি এইটা দেওয়া থাকে, তাহলে আমরা এই পর্যন্ত বের করব। এই পর্যন্ত বের করে এখন টোটাল থেকে বিয়োগ করলে আমরা এইটুক পেয়ে যাব। অর্থাৎ আমি আবার বিষয়টাকে ক্লিয়ার করি। তো আমরা যেহেতু এইচ এর মান বের করেছি, এখন আমাদের এক্স এর মান বের করতে হবে। আমরা এইচ এর মানটা পেয়েছি, এখানে এইচ ইজিক্যাল টু কত হলো, এল মাইনাস ও এন। এখন বি থেকে যদি প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে আমাদের যদি এটা ধরলাম এম বি এর মান দেওয়া থাকে, তো এম বি এর মান যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি করব, ঠিক পূর্বের মতো আমরা ও এম এর মানটা বের করব। তাহলে ও এম ইজিক্যাল টু রুট ওভার কি হবে, রুট ওভার এল স্কোয়ার মাইনাস এম বি স্কোয়ার। তো খেয়াল করো, আমরা ও এম এর মান বের করেছি। সুতরাং আমরা যদি এই অঞ্চলটুকের মান বের করতে চাই, এইটুক কি ছিল, এইচ মাইনাস এক্স ছিল।
তো এইচ মাইনাস এক্স ইজিক্যাল টু কী হবে, এল মাইনাস ও এম। আমরা এইচ মাইনাস এক্স বের করেছি। এখন আমরা জানি এইটুক হচ্ছে টোটালটা এইচ, এইটুক হচ্ছে এইচ মাইনাস এক্স, তাহলে এইটুক কত, তাহলে আমরা যদি এইচ প্লাস এইচ টোটালটার মান হচ্ছে এইচ, এইটুকের মান হচ্ছে এইচ মাইনাস এক্স বের করলাম, তাহলে এইটুকের মান কত হতে পারে, এইটুকের মান হচ্ছে এক্স। আমরা টোটালটার মান থেকে এইটুকের মান বিয়োগ করলেই কি পেয়ে যাবো, তাহলে এইচ মাইনাস এইচ প্লাস এক্স করলে কি হচ্ছে, আমাদের এক্স এর মানটা বের হয়ে আসছে। অর্থাৎ আমরা প্রথম নিয়ম দেখলাম এরকম, বিষয়টাকে আমরা একটু সুন্দরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথম নিয়মটা হচ্ছে, যদি কার্যকারী দৈর্ঘ্য এবং এ বিন্দু থেকে কত দূর সরানো হলো, অর্থাৎ এই দৈর্ঘ্যটা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করে আমরা এই অংশটুকু বের করব। এই অংশটুকু বের করার পরে আমরা টোটাল অংশ থেকে এই অংশটুকু বাদ দিলে আমরা এই অংশটুকু পেয়ে যাব। এরপর বি বিন্দুর জন্য আমরা ঠিক একই উপায়ে এখান থেকে এই পর্যন্ত বের করে নেব, তারপর টোটালটা থেকে এটা বিয়োগ করলে আমরা এখান থেকে এই পর্যন্ত পেয়ে যাব। তো আমরা প্রথমে এখান থেকে এ পর্যন্ত পেয়েছি, অর্থাৎ এন থেকে এ পর্যন্ত পেয়েছি, তারপরে আমরা এম থেকে এ পর্যন্ত পেয়েছি। তো দুইটা বিয়োগ করলে আমরা এন থেকে এম পর্যন্ত পেয়ে যাব। এই ছিল প্রথম নিয়ম। এখন দ্বিতীয় নিয়ম হচ্ছে, যদি এল এবং থিটার মান দেওয়া থাকে, অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন করা হয় যে কার্যকারী দৈর্ঘ্য দেওয়া আছে, এল দেওয়া আছে এবং বলা হয়েছে যে এ বিন্দু থেকে সি বিন্দুতে নিয়ে যাওয়া হয়েছে, সেটা কত ডিগ্রি কোণ তৈরি করেছে, 30 ডিগ্রি কোণ তৈরি করেছে, অর্থাৎ থিটার মান দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব, তো অনুরূপভাবে আমাকে আগে বের করতে হবে, সি বিন্দুর জন্য আমরা কাজ করছি, আমাকে আগে বের করতে হবে এই অংশটুকু। তো আমরা জানি, আমি একটা করছি অতিভুজ ত্রিভুজ সংক্রান্ত আমরা যে উপপাদ্যগুলো পড়ি, দেখো যে লাভ অলাভ, আমরা মূলত লাভের বিপরীত শব্দ জানি হচ্ছে ক্ষতি। তো কিছু কিছু বিষয় আছে যে আমরা বিপরীত শব্দ করতে গেলে অ লাগায় দিলে কি হয়ে যায়, বিপরীত শব্দ হয়ে যায়। জাস্ট আমি এটাকে এখানে বানিয়েছি লাভ, তার বিপরীত শব্দ হচ্ছে অলাভ। এখন এই যে প্রথম দুইটা অক্ষর, মাঝখানে দুইটা অক্ষর, তারপরে দুটো অক্ষর, প্রথম দুটো অক্ষর সাইনকে ইন্ডিকেট করে, বা মাঝখানে দুটো অক্ষর কসকে ইন্ডিকেট করে, তারপর দুটো অক্ষর ট্যানকে ইন্ডিকেট করে। অর্থাৎ সাইন থিটার সমান আমরা বলবো লম্ব বাই অতিভুজ, কস থিটার সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটার সমান লম্ব বাই ভূমি। অনুরূপভাবে কোসেক থিটার সমান উল্টায় যাবে, অতিভুজ বাই লম্ব, কস থিটার সমান ভূমি অতিভুজ বাই ভূমি, ট্যান থিটার সমান ভূমি বাই লম্ব। তো এখন বিষয়টা আসি, যেহেতু আমাদের থিটার মান দেওয়া আছে আর অতিভুজের মান দেওয়া আছে, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে থিটা, তাহলে আমাদের লম্ব বের করতে হবে। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইন থিটা ইজিক্যাল টু লম্ব বাই অতিভুজ। আমাদের লম্ব বের করতে হবে, তাহলে লম্ব ইজিক্যাল টু সাইন থিটা গুণন অতিভুজ। তো খেয়াল করো, থিটার মান যেহেতু দেওয়া আছে, আমরা থিটার মান ব্যবহার করে অতিভুজ বের করে ফেললাম, অতিভুজের মান বসিয়ে দিয়ে লম্ব বের করে ফেললাম। তার মানে আমরা লম্বটা বের করতে পেরেছি। এখন এখান থেকে টোটালটা যদি বিয়োগ করি আমরা এটুক পাবো। ঠিক অনুরূপভাবে এখানে যখন বস্তুটা আসবে, যদি মনে করো 20 ডিগ্রি কোণ করে আসছে, তো অনুরূপভাবে আমরা কি করব, এই পর্যন্ত বের করব, তারপরে টোটালটা থেকে বিয়োগ করলে এখান থেকে এটুক পাবো। এখন উপরের থেকে এখান থেকে এটুক আর এখান থেকে এটুক যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা এই অঞ্চলটা পেয়ে যাব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো এই ছিল আমাদের আজকের শক্তির সংরক্ষণশীলতার নীতি সম্পর্কিত যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের আরেকটা ছিল, সেটা হচ্ছে উৎক্ষেপিত বস্তুর শক্তির সংরক্ষণশীলতা নীতি। যদি অন্য কোনো দিন সময় পাই, সেই ক্লাসে এটা করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যদি বিষয়টা বুঝতে পেরে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, না বুঝলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আশা করি
আমি আমার সর্বোচ্চ দিয়ে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা সবাই বুঝে গেছো। এখন এই বিষয়টাকে অ্যানালাইসিস করার জন্য তোমরা কী করবা, আমাদের বইয়ে যে গাণিতিক ট্রামগুলো আছে সেই গাণিতিক ট্রামগুলো নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করবা, দেখবা বিষয়টা অ্যাকচুয়ালি বুঝে গেছো। তো সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।